Hi, dear student, and welcome to your YouTube channel WBPSC GS 101. আমি রাহুল চক্রবর্তী তোমাদের ইন্ডিয়ান পলিটি অ্যান্ড কনস্টিটিউশনের এডুকেটর। আশা করি প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো, পড়াশোনা করছো। তো আজকে যে টপিকটা নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করব এই ক্লাসে, সে টপিকটা হচ্ছে আর্টিকেল 18 অ্যাবলিশন অফ টাইটেলস। তো আমি তোমাদের সাথে আলোচনা করছি ফান্ডামেন্টাল রাইটসের যে রাইটটা নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করছি সেটা হচ্ছে রাইট টু ইকুয়ালিটি। তো রাইট টু ইকুয়ালিটির লাস্ট রাইট বা লাস্ট প্রভিশনস যেটা আর্টিকেল 18-এ দেওয়া হচ্ছে, বলা হচ্ছে অ্যাবলিশন অফ টাইটেলস, সেটা নিয়ে আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব এই ক্লাসে। কিন্তু ক্লাস শুরু করার আগে কিছু ইনফরমেশনস, কিছু তথ্য তোমাদের সাথে শেয়ার করতে চাই। যে তথ্য বা যে ইনফরমেশন আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই সেটা সম্বন্ধে তোমরা প্রত্যেকেই অবগত যে 2021 WBCS এক্সামের নোটিফিকেশনস বেরিয়ে গেছে, ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। তো তোমরা খুব তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি সম্ভব ফর্ম ফিল আপ করে নিও, এবং অবশ্যই বলবো ফর্ম ফিল আপ করার সময় একটু সাবধানতা, একটু সিরিয়াস, ঠিক আছে, যাতে কোনো ভুল ত্রুটি না হয় ফর্ম ফিল আপের ক্ষেত্রে, সেটা দেখে একদম সুস্থভাবে ঠান্ডা মাথায় ফর্মটা ফিল আপ করো। এবং এটাও জানি যে ফর্ম ফিল আপের ক্ষেত্রে কিছু অসুবিধার সম্মুখীন তোমরা হচ্ছ। তো এটাও বলবো যে যদি কোনো অসুবিধা হয় তো সেই ক্ষেত্রে একটু ওয়েট করে যাও, ওয়েট করে ফর্মটা ফিল আপ করো। তারপরেও যদি কোনো সমস্যা হয় তো সেখানে কমিশনের যে ফোন নাম্বার দেওয়া থাকে সেই ফোন নাম্বারে তোমরা যোগাযোগ করে নিতে পারো। তো হ্যাঁ, এটুকুনটা বলতে পারি, এই সমস্যা প্রত্যেকেরই হচ্ছে কম বেশি। প্রত্যেকেই আমাকে জানাচ্ছে যে ফর্ম ফিল আপ করতে গিয়ে এই সমস্যা হচ্ছে। অনেক সময় দেখা যাচ্ছে যে সাবজেক্ট যে চুজ করতে হবে সেখানে দেখা যাচ্ছে অপশানস নেই। তো এরকম অনেক কিছু সমস্যা অনেকেই ফেস করছে, জানাচ্ছে। তো সেই জায়গা থেকেই যেটুকুনটা জানতে পারছি যে ফর্ম ফিল আপের ক্ষেত্রে কিছুটা সমস্যা হচ্ছে, টেকনিক্যাল ইস্যু। তো এটাই বলবো, যদি এরকম কোনো সমস্যা হয় একটু ওয়েট করে যাও, অবশ্যই তারপরে করো। কিন্তু হ্যাঁ, তারপরেও যদি দেখো যে সমস্যা হচ্ছে তো অবশ্যই কমিশনের যে নাম্বার দেওয়া থাকে সেই নাম্বারে ফোন করে নিও। তো এটুকুটা বলতে পারি যে WBCS এক্সাম 2021-কে সামনে রেখে আনএকাডেমি থেকেও বিভিন্ন কোর্স তোমাদের জন্য আনা হয়েছে, যে কোর্সগুলো স্পেশালি তোমাদের WBCS এর যে প্রিপারেশন, সেই প্রিপারেশনকে একটা অন্য মাত্রা দিবে। তোমাদের যে পড়াশোনা, সেই পড়াশোনাকে আরও ভালো করে তুলবে। তো এরকমই একটি কোর্স দেখতে পাচ্ছ, ফাউন্ডেশন কোর্স অন ইন্ডিয়ান পলিটি ফর WBCS 2022, যে কোর্সে আমি ক্লাস নিচ্ছি ইন্ডিয়ান পলিটি এবং কনস্টিটিউশনের ওপর। যে কোর্সটা স্টার্ট হয়েছে 18 নভেম্বর থেকে, যে কোর্সটা হয়ে থাকে তোমার সোম, বুধ, বৃহস্পতি সন্ধ্যে 7টা থেকে 8:30। তো এই কোর্সের পাশাপাশি স্পেশালি 2021 WBCS-কে টার্গেট করে একটি কোর্স আনএকাডেমিতে লঞ্চ করা হয়েছে 28 ডিসেম্বর থেকে, যে কোর্স স্টার্ট হয়েছে ট্রায়াম্প টু WBCS প্রিলিমস 2021 এক্সামকে সামনে রেখে, এক্সামকে ফোকাস করে এই কোর্সটা লঞ্চ করা হয়েছে আনএকাডেমিতে 28 ডিসেম্বর থেকে। তো এখানে আনএকাডেমির যারা এডুকেটর রয়েছেন, দক্ষ যারা এডুকেটর রয়েছেন, অনেক দিনের অভিজ্ঞতা, তারা তোমাদেরকে এই কোর্সে গাইড করবে, তোমাদেরকে পড়াবে যে কিভাবে এই সময়কালে তোমরা 2021 WBCS এর জন্য নিজেদেরকে সম্পূর্ণভাবে ভালোভাবে তৈরি করতে পারবে। তো ট্রায়াম্প টু WBCS 2021 প্রিলিমসের ওপর একটি গুরুত্বপূর্ণ কোর্স। তো এই কোর্সে তোমরা জয়েন করো, এনরোল করো এবং ক্লাস করো। ঠিক এরকমই আরেকটা কোর্স WBCS এর ওপর, 2021 WBCS এর ওপর, যেটা হচ্ছে NCERT-র বেসিসে, যেখানে NCERT-র যে রিসোর্স, NCERT-র যে সিলেবাস, সেই সিলেবাস নিয়ে, সেই তথ্য নিয়ে তোমাদের সাথে আলোচনা করবে আনএকাডেমির দক্ষ এক্সপিরিয়েন্স যারা এডুকেটর। তো এই যে কোর্স, যে কোর্সটা WBCS এর জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা কোর্স, যেখানে NCERT-র ওপর কি হবে আলোচনা হবে এই কোর্সে, এবং যেখানে প্রত্যেকটা সাবজেক্ট আলোচনা হবে, সায়েন্স, হিস্ট্রি, জিওগ্রাফি, প্রত্যেকটা সাবজেক্ট এখানে আলোচনা হবে। ঠিক আছে, এরপরে যে কোর্সটা তোমাদের সাথে আলোচনা করব, যে তথ্য দিব, সেটা হচ্ছে WBCS প্রিলিমস 2022 এর ওপর। ঠিক আছে, 250 ডেজের একটা, বলতে পারো একটা কমপ্লিট কোর্স, ঠিক আছে, যেটা WBCS 2022 প্রিলিমসের ওপর।
তো এই কোর্সটাও খুব গুরুত্বপূর্ণ, যেটা স্টার্ট হচ্ছে 28 ডিসেম্বর থেকে। এই প্রত্যেকটা কোর্সই স্টার্ট হচ্ছে 28 ডিসেম্বর থেকে। তো আগমন, এই যে কোর্সটা 250 ডেজ ফাউন্ডেশন কোর্স ফর WBCS 2022 প্রিলিমস, এই কোর্সেও তোমাদেরকে WBCS এর প্রত্যেকটা সাবজেক্ট তোমাদেরকে দক্ষতার সাথে তোমাদের সাথে আলোচনা করবেন আমাদের আনএকাডেমির যারা টপ এডুকেটার্স যারা রয়েছে। তো এই কোর্সগুলো WBCS এর ওপর স্পেশালি এই মুহূর্তে আনএকাডেমি থেকে লঞ্চ করা হয়েছে, তাই তোমরা প্রত্যেকে এই কোর্সগুলোতে এনরোল করো, জয়েন করো, ক্লাস করো এবং তোমাদের যে WBCS প্রিপারেশন, সেই WBCS প্রিপারেশনসকে একটা অন্য মাত্রা দাও। ঠিক WBCS এক্সামের পাশাপাশি আর একটা গুরুত্বপূর্ণ এক্সামের ওপরও আনএকাডেমিতে 28 ডিসেম্বর একটি কোর্স লঞ্চ করা হয়েছে, সেটা হচ্ছে তোমার PSC SI ফুডের ওপর। PSC SI ফুডের ওপর এই যে কোর্স, যে কোর্সটার ডিউরেশন হচ্ছে 120 ডেজ, 120 ডেজের একটা কম্প্রিহেন্সিভ কোর্স PSC SI ফুডের ওপর, যে কোর্সটাও স্টার্ট হচ্ছে 28 ডিসেম্বর থেকে। তো WBCS PSC SI ফুড এই সমস্ত পরীক্ষার ওপর এই মুহূর্তে আনএকাডেমিতে এক থেকে একাধিক কোর্স তোমাদের জন্য লঞ্চ করা হয়েছে, তাই তোমরা প্রত্যেকে আনএকাডেমি সাবস্ক্রাইব করো, আনএকাডেমি জয়েন করো এবং এই কোর্সগুলোতে এনরোল করে তোমাদের যে পরীক্ষা প্রস্তুতি, সেই পরীক্ষা প্রস্তুতিকে একটি পূর্ণতা দাও। এবং অবশ্যই এটুকুনটা বলতে পারি যে আনএকাডেমির যারা টপ এডুকেটর রয়েছেন তারা তোমাদেরকে এই কোর্সগুলোতে দক্ষতার সাথে তোমাদেরকে পড়াবেন, তোমাদেরকে বোঝাবেন, তোমাদেরকে গাইড করবে যে কিভাবে তোমরা এই WBCS SI ফুড এই পরীক্ষাগুলোতে তোমরা কিভাবে নিজেদেরকে তৈরি করবে সেই বিষয়ে। তাই দেরি না করে আনএকাডেমি সাবস্ক্রাইব করো, আনএকাডেমি জয়েন করো এবং তোমাদের যে পরীক্ষা প্রস্তুতি, সেই পরীক্ষা প্রস্তুতিকে একটা কমপ্লিট প্রিপারেশনস তোমরা দাও। ওকে, তো এই কোর্সগুলো খুবই গুরুত্বপূর্ণ, তাই আবারও বলছি এই কোর্সগুলোতে এনরোল করো, জয়েন করো। ওকে, তো আজকে আমি তোমাদের সাথে যে টপিকটা নিয়ে আলোচনা করব আজকের ক্লাসের যে বিষয়বস্তু, সেটা হচ্ছে আর্টিকেল 18, রাইট টু ইকুয়ালিটির লাস্ট প্রভিশনস, লাস্ট রাইট নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করব, যেটা হচ্ছে আর্টিকেল 18। তো আর্টিকেল 18 আমাদেরকে যে রাইটটা দেওয়া হয়েছে সেই রাইটটা কি? অ্যাবলিশন অফ টাইটেলস। ঠিক আছে, তো কি অ্যাবলিস্ট করা হয়েছে, টাইটেল নিয়ে এখানে কি বলা হয়েছে না হয়েছে, তো সেটাই আমি তোমাদের সাথে আলোচনা করব আজকের ক্লাসের ডিটেলসে। তাহলে চলো শুরু করা যাক ক্লাস। রাইট টু ইকুয়ালিটি, আর্টিকেল 18, অ্যাবলিশন অফ টাইটেলস। তো আর্টিকেল 18 ইন্ডিয়ান কনস্টিটিউশন ফান্ডামেন্টাল রাইটস, রাইট টু ইকুয়ালিটির মধ্যে রয়েছে, যেখানে অ্যাবলিস্ট করা হচ্ছে কি? টাইটেলস। তো আর্টিকেল 18 যেখানে অ্যাবলিস্ট করা হচ্ছে কি? টাইটেলস, উপাধির বিলোপ করা হচ্ছে, উপাধি। ঠিক আছে, তো এটাকে কিন্তু কেউ আবার সারনেম, এটাকে আবার কেউ ভেবে বসো না যে সারনেম অ্যাবলিস্ট করার কথা বলা হচ্ছে, তা নয়। এখানে টাইটেল অ্যাবলিস্ট করার কথা বলা হচ্ছে, এটা হচ্ছে উপাধি। ঠিক আছে, তো আর্টিকেল 18 কি অ্যাবলিশ করছে? আর্টিকেল 18 অ্যাবলিশ করছে টাইটেলস, উপাধি। ঠিক আছে, তো কি বলছে আমাদের সংবিধান, আমরা ডিটেলসে আলোচনা করব। তো দেখো, প্রথমেই পয়েন্ট এ তে বলা হচ্ছে, ইট প্রহিবিটস দ্য স্টেট ফ্রম কনফারিং এনি টাইটেল অন এনি বডি ওয়েদার আ সিটিজেন অর আ ফরেনার। তাহলে বলছে ভারতবর্ষের কোনো সরকার, সে কেন্দ্র হতে পারে, রাজ্য হতে পারে, লোকাল গভর্নমেন্ট হতে পারে, ভারতবর্ষের কোনো সরকার কোনো ব্যক্তিকে কি করতে পারবে না? কোনো টাইটেল দিতে পারবে না। তাহলে ভারতবর্ষের কোনো সরকার, আমাদের রাষ্ট্র, আমাদের দেশ আমাদেরকে কোনো রকম টাইটেল দিতে পারবে না। কিন্তু এখানে দেখো একটা এক্সেপশনস রয়েছে, সেই এক্সেপশনসটা কি? মিলিটারি অর একাডেমিক ডিস্টিংশনস। মানে কি? আমাদেরকে একাডেমিক এবং মিলিটারি কি বলো ডিস্টিংশনস দেওয়া যেতে পারে। রাষ্ট্র, দেশের সরকার আমাদের কি দিতে পারে? একাডেমিক এবং মিলিটারি ডিস্টিংশনস। তো একাডেমিক এবং মিলিটারি ডিস্টিংশন বাদ দিয়ে অন্য কোনো রকম টাইটেল আমাদেরকে দেওয়া যাবে না। তো একাডেমিক ডিস্টিংশনস যদি আমরা বলি, তাহলে সেই ক্ষেত্রে ডক্টরেট হতে পারে, ঠিক আছে, ডক্টর, প্রফেসরস, এই যে ডিস্টিংশনসগুলো। মিলিটারির ক্ষেত্রে আমরা বলতেই পারি যে কর্নেল, জেনারেল, লেফটেন্যান্ট, এই যে টাইটেলসগুলো, এই যে ডিস্টিংশনসগুলো। তো দেখো, মিলিটারি এবং একাডেমিক ডিস্টিংশন, সেখানে একটা মানুষ কিন্তু তার যে বলতে পারো কোয়ালিফিকেশনস বা কোয়ালিটি, সেই কারণে তাকে দেওয়া হয়ে থাকে। আমরা এটা বলতে পারি না যে ডক্টর
তার তার সন্তান বা তার উত্তরাধিকার যারা তারা বংশ পরম্পরায় ডক্টর টাইটেল ইউজ করবে তা নয়। ঠিক আছে, আজকে ধরো একজন মিলিটারি পার্সনসকে আজকে একটা কোনো কি করা হয়েছে, মিলিটারি ডিস্টিংশনস দেওয়া হয়েছে, তার মানে এটা আমরা বলতে পারি না যে এই যে মিলিটারি ডিস্টিংশনস সেটা ওনার উত্তরাধিকারী যারা থাকবেন তারা বংশ পরম্পরায় হোল্ড করবেন, এটা আমরা কখনোই বলতে পারি না। ঠিক আছে, তাহলে একাডেমিক এবং মিলিটারি ডিস্টিংশন এটা দেওয়া হয়ে থাকে একটা ব্যক্তির কি বলো কোয়ালিটি এবং কোয়ালিফিকেশনের উপর। ঠিক আছে, তো বলা হচ্ছে একাডেমিক এবং মিলিটারি ডিস্টিংশন বাদ দিয়ে ভারতবর্ষের কোনো সরকার কোনো ব্যক্তিকে কি করতে পারবে না, কোনো রকম টাইটেল দিতে পারবে না। তাহলে আমাদের দেশের সরকারের ওপর কি রয়েছে, নিষেধাজ্ঞা রয়েছে। কি নিষেধাজ্ঞা, যে দেশের সরকার কোনো ব্যক্তিকে কি করতে পারবে না, কোনো টাইটেল দিতে পারবে না। ওকে, সেকেন্ড কি বলছে, সেকেন্ড বলছে ইট প্রহিবিটস আ সিটিজেন অফ ইন্ডিয়া ফ্রম অ্যাকসেপ্টিং এনি টাইটেল ফ্রম এনি ফরেন স্টেট। তাহলে দেখো যেরকম ফার্স্ট প্রভিশনসটা আমরা দেখছি যে দেশের সরকারের ওপর কি নিষেধাজ্ঞা, যে দেশের সরকার কোনো ব্যক্তিকে কি করতে পারবে না, কোনো টাইটেল দিতে পারবে না। একই রকম ভাবে এই সংবিধান আমাদের ওপরও কি করছে, নিষেধাজ্ঞা জারি করছে যে আমরা যারা ভারতীয় আমরা কোনো বিদেশি রাষ্ট্রের কি করতে পারবো না, কোনো টাইটেল অ্যাকসেপ্ট করতে পারবো না। হতেই পারে যে বিশ্বের এমন কোনো দেশ থাকতে পারে যে দেশে কি রয়েছে বলো, এখনো টাইটেলের কি রয়েছে, প্রভিশনস রয়েছে। তাহলে সেই দেশ যদি কোনো ভারতীয়কে যদি টাইটেল দিতে চায় তো সেই ভারতীয় কিন্তু কি করতে পারবে না, সেই টাইটেল অ্যাকসেপ্ট করতে পারবে না। তাহলে ফার্স্ট প্রভিশনস যদি আমরা বলি, ফার্স্ট প্রভিশনস যেটা আমরা দেখতে পাচ্ছি যে দেশের সরকারের উপর নিষেধাজ্ঞা, যে দেশের সরকার কোনো ব্যক্তিকে কি করতে পারবে না, কোনো টাইটেল দিতে পারবে না। আর সেকেন্ড প্রভিশনসটা যদি আমরা দেখি, সেকেন্ড প্রভিশনসটা কিন্তু আমাদের ওপর নিষেধাজ্ঞা যে আমরা কি করতে পারবো না, কোনো বিদেশি রাষ্ট্রের কোনো টাইটেল অ্যাকসেপ্ট করতে পারবো না। দেখো দেশের সরকার তো আমাদের টাইটেল দিতে পারবে না যে আমরা ভারতবর্ষের কোনো সরকারের কাছ থেকে কোনো টাইটেল পেতে পারি। ঠিক আছে, কিন্তু হতেই পারে যে বিশ্বের এরকম দেশ রয়েছে যে দেশে কি রয়েছে বলো, টাইটেলের প্রভিশনস রয়েছে। তাহলে বলছে যে ভারতবর্ষের কোনো নাগরিক কোনো বিদেশি রাষ্ট্রের কি করতে পারবে না, কোনো টাইটেল অ্যাকসেপ্ট করতে পারবে না। ঠিক আছে, তাহলে এই দুটো জিনিস কিন্তু খুব ভালো করে মনে রেখো যে ফার্স্ট যে প্রভিশনসটা, সেই প্রভিশনসটা হচ্ছে দেশের সরকারের ওপর নিষেধাজ্ঞা, যে দেশের সরকার কি করতে পারবে না, কোনো ব্যক্তিকে টাইটেল দিতে পারবে না। আর সেকেন্ড যে প্রভিশনসটা সেটা হচ্ছে এটাই যে নিষেধাজ্ঞাটা আমাদের ওপর, ভারতের প্রত্যেকটা নাগরিকের ওপর, যে ভারতবর্ষের কোনো নাগরিক বিদেশি কোনো রাষ্ট্রের কি করতে পারবে না, টাইটেল অ্যাকসেপ্ট করতে পারবে না, উপাধি। ওকে, আচ্ছা আর দুটো প্রভিশনস, ঠিক আছে, আর্টিকেল 18-এ আরো দুটো প্রভিশনস রয়েছে। সেই প্রভিশনসটা কি, সেই প্রভিশনসটা দেখো থার্ড যে প্রভিশন সি যেটা, সেটা কি বলছে, আ ফরেনার একজন বিদেশি হোল্ডিং এনি অফিস অফ প্রফিট অর ট্রাস্ট আন্ডার দ্য স্টেট। তাহলে বলছে একজন বিদেশি যদি ভারতবর্ষের কোনো সরকারের অধীনে যদি তিনি কর্মরত থাকেন, দেখা যাচ্ছে ভারতবর্ষের কোনো সরকারের অধীনে তিনি কোনো লাভজনক পদে তিনি রয়েছেন, তাহলে বলছে সেই বিদেশিও কোনো ফরেন টাইটেল কি করতে পারবে না, অ্যাকসেপ্ট করতে পারবে না উইথাউট দ্য কনসেন্ট অফ দ্য প্রেসিডেন্ট। তাহলে কি বলছে দেখো, যে একজন বিদেশি যদি ভারতবর্ষের কোনো সরকারের অধীনে কোনো লাভজনক পদে যদি অধিষ্ঠিত থাকেন, ঠিক আছে, তাহলে সেই বিদেশি উইথাউট কনসেন্ট অফ প্রেসিডেন্ট কোনো বিদেশি রাষ্ট্রের টাইটেল কি করতে পারবে না, অ্যাকসেপ্ট করতে পারবে না। আমি আবারও বলছি, খুব ভালো করে আমার কথাটা শোনো, একজন বিদেশি, ঠিক আছে, একজন বিদেশি তিনি ভারতবর্ষের কোনো সরকারের অধীনে যদি কোনো লাভজনক পদে যদি তিনি অধিষ্ঠিত থাকেন, তাহলে সেই বিদেশি উইথাউট কনসেন্ট অফ প্রেসিডেন্ট, উইথাউট কনসেন্ট অফ প্রেসিডেন্ট কোনো বিদেশি রাষ্ট্রের নাগরিকত্ব টাইটেল গ্রহণ করতে পারবে না। তার মানে একজন ফরেনার যিনি ভারতবর্ষের কোনো সরকারের অধীনে লাভজনক পদে অধিষ্ঠিত আছেন, ঠিক আছে, ওনাকে যদি ভারতের রাষ্ট্রপতি যদি অনুমতি দেন, তাহলে সেই ফরেনার কি করতে পারবে, ওই ফরেন স্টেটের টাইটেল অ্যাকসেপ্ট করতে পারবে। ঠিক আছে, আর ফোর্থ প্রভিশনস যেটা, সেটা কি বলছে, নো সিটিজেন অর ফরেনার হোল্ডিং এনি অফিস অফ প্রফিট অর ট্রাস্ট আন্ডার দ্য স্টেট is to accept any present emolument or office from or under any foreign state without the consent of the president। ঠিক আছে, তাহলে একজন ব্যক্তি
এখানে আমি বলবো একজন ব্যক্তি, সে ভারতীয় হতে পারে, বিদেশি হতে পারে, তো একজন ব্যক্তি যিনি ভারতবর্ষের কোনো সরকারের অধীনে কোনো লাভজনক পদে তিনি কি আছেন, অধিষ্ঠিত আছেন, তো সেই ব্যক্তি বিদেশি কোনো রাষ্ট্রের উপহার, কোনো অফিস অ্যাকসেপ্ট করতে পারবেন না উইথাউট কনসেন্ট অফ প্রেসিডেন্ট। ঠিক আছে, তাই আবারও বলছি যে একজন ব্যক্তি, সে ভারতবর্ষের নাগরিক হতে পারে, সে বিদেশি হতে পারে, তো একজন ব্যক্তি যিনি ভারতবর্ষের কোনো সরকারের অধীনে, কোনো সরকারের অধীনে, সেটা কেন্দ্র হতে পারে, রাজ্য হতে পারে, লোকাল গভর্নমেন্ট হতে পারে, ওকে, তো একজন ব্যক্তি ভারতবর্ষের কোনো সরকারের অধীনে যদি কোনো লাভজনক পদে তিনি অধিষ্ঠিত থাকেন, তাহলে সেই ব্যক্তি বিদেশি কোনো রাষ্ট্রের উপহার, কোনো অফিস অ্যাকসেপ্ট করতে পারবে না উইথাউট দ্য কনসেন্ট অফ প্রেসিডেন্ট। এবার তোমরা বলতে পারো স্যার সি অ্যান্ড ডি এর মধ্যে পার্থক্যটা কি? দেখো সি যেটা বলছে যে একজন ফরেনার যিনি ভারতবর্ষের কোনো সরকারের অধীনে কোনো লাভজনক পদে অধিষ্ঠিত আছেন, লাভজনক পদ মানে কি, যেখান থেকে তিনি কি পাচ্ছেন, একটা এমোলুমেন্টস পাচ্ছেন, কিছু প্রিভিলেজ পাচ্ছেন। তুমি বলতেই পারো যে স্যার এটাকে কি আমরা বলতে পারি যে সরকারের অধীনে কর্মরত? হ্যাঁ, 100 বার বলতে পারি। ঠিক আছে, তো অফিস অফ প্রফিট মানে হচ্ছে যেখানে তুমি সরকারি তহবিল থেকে কি পাচ্ছ, কিছু সুযোগ সুবিধা পাচ্ছ, প্রিভিলেজ পাচ্ছ। তাহলে বলছে একজন ফরেনার যিনি ভারতবর্ষের কোনো সরকারের অধীনে কোনো লাভজনক পদে অধিষ্ঠিত রয়েছে, তো সেই ফরেনার বিদেশি কোনো রাষ্ট্রের কি করতে পারবে না, টাইটেল অ্যাকসেপ্ট করতে পারবে না উইথাউট দ্য কনসেন্ট অফ প্রেসিডেন্ট। তাহলে দেখো সি পয়েন্টটা যেটা, সেটা একটা ফরেনারের ওপরও কি আছে বলো, নিষেধাজ্ঞা আছে যে একজন ফরেনারও কি করতে পারবে না, কোনো বিদেশি রাষ্ট্রের টাইটেল অ্যাকসেপ্ট করতে পারবে না উইথাউট কনসেন্ট অফ প্রেসিডেন্ট। কিন্তু হ্যাঁ, এটা আবার ভেবে বসলে হবে না যে সব ফরেনার, সেই সমস্ত ফরেনার যারা ভারতবর্ষের কোনো সরকারের অধীনে কোনো লাভজনক পদে কি আছেন, অধিষ্ঠিত আছেন। ক্লিয়ার? আর ডি পয়েন্ট যেটা বলছে সেটা কিন্তু টাইটেল নয়। সেটা কি বলছে, ফরেন স্টেটের কোনো উপহার হতে পারে, ফরেন স্টেটের কোনো অফিস হতে পারে। তাহলে বলছে এই যে নিষেধাজ্ঞাটা ভারতের নাগরিকদের ওপরও রয়েছে, এই নিষেধাজ্ঞাটা একজন বিদেশির ওপরও রয়েছে। কিন্তু হ্যাঁ, সেই বিদেশির ওপরই আছে যে নাগরিক বা বিদেশি ভারতবর্ষের কোনো সরকারের অধীনে কোনো লাভজনক পদে কি বলো, অধিষ্ঠিত আছেন। তা দেখো এখানে বলা হচ্ছে যে নো সিটিজেন অর ফরেনার হোল্ডিং এনি অফিস অফ প্রফিট অর ট্রাস্ট আন্ডার দ্য স্টেট। তাহলে একজন ব্যক্তি, সে ভারতবর্ষের নাগরিক হতে পারে, সে বিদেশি হতে পারে, ঠিক আছে, তো একজন ব্যক্তি যিনি ভারতবর্ষের কোনো সরকারের অধীনে কোনো লাভজনক পদে অধিষ্ঠিত আছেন, তো সেই ব্যক্তি বিদেশি রাষ্ট্রের কোনো উপহার, কোনো অফিস, কোনো পদ তিনি কি করতে পারবেন না, অ্যাকসেপ্ট করতে পারবেন না উইথাউট কনসেন্ট অফ প্রেসিডেন্ট। তাহলে এখানে ডি পয়েন্টটা যেটা বলছে সেটা কি, যে বিদেশি রাষ্ট্রের কোনো উপহার, বিদেশি রাষ্ট্রের কোনো প্রিভিলেজ, বিদেশি রাষ্ট্রের কোনো পদ তিনি অ্যাকসেপ্ট করতে পারবেন না উইথাউট কনসেন্ট অফ প্রেসিডেন্ট। তো আর্টিকেল 18 যেটা প্রহিবিট করছে কি বলো, আর্টিকেল 18 যেটা প্রহিবিট করছে টাইটেল, আর্টিকেল প্রহিবিট যেটা প্রহিবিট করছে যে একজন ব্যক্তি যিনি ভারতবর্ষের কোনো সরকারের অধীনে কর্মরত রয়েছেন, তো তিনি বিদেশি কোনো রাষ্ট্রের কোনো উপহার, কোনো পদ, কোনো প্রিভিলেজ অ্যাকসেপ্ট করতে পারবে না উইথাউট কনসেন্ট অফ প্রেসিডেন্ট। ঠিক আছে, কিন্তু বলে রাখি এখানে যে টাইটেল বলা হচ্ছে, এখানে টাইটেলটা কিন্তু বুঝতে হবে যে টাইটেল মানেটা কি। তো টাইটেল মানে সোজা কথায়, টাইটেল মানে যেটা হচ্ছে আমরা বংশ পরম্পরায় বা উত্তরাধিকার সূত্রে আমরা কি করতাম বলো, আমরা হোল্ড করতাম। তো দেখো বলছে ইট ইজ ক্লিয়ার দ্যাট দ্য হেরিডিটারি টাইটেলস, ঠিক আছে, বংশ পরম্পরায় যেটা আমরা হোল্ড করতাম, হেরিডিটারি টাইটেলস অফ নোবিলিটি লাইক মহারাজা, রাজা বাহাদুর, রায় সাহেব, দেওয়ান বাহাদুর etc. which were conferred by colonial state are banned by Article 18 as these are against the principle of equal status of all. তো অ্যাকচুয়ালি আর্টিকেল 18 যে বলছে অ্যাবলিশন অফ টাইটেলস, তাহলে এখানে টাইটেল মানে কি, উপাধি, বা এখানে টাইটেল বলতে সোজা কথায় যে বলতে পারো বিষয়গুলো আমরা বংশ পরম্পরায় উত্তরাধিকার সূত্রে আমরা কি করতাম, হোল্ড করতাম। মানে সেখানে বলতে পারো কোয়ালিটি বা কোয়ালিফিকেশন ব্যাপারটা নয়, ব্যাপারটা হচ্ছে এটাই যে আমি বংশ পরম্পরায় কি বলো সেটা হোল্ড করছি।
ঠিক আছে? তো কোন টাইটেলগুলো? রায় বাহাদুর, রাজা বাহাদুর, মহারাজা, এই যে টাইটেলগুলো, যেগুলো আমরা জানি যে যেগুলো যখন ভারতবর্ষে যখন ব্রিটিশ শাসন যখন ছিল, তখন যারা ভারতীয় যারা কি বলো জমিদার, ঠিক আছে, যারা ব্রিটিশ গভর্নমেন্টকে কি করতো, রাজস্ব দিয়ে, কর দিয়ে সন্তুষ্ট করতো, তাদেরকে কি করা হতো বলো, এই সমস্ত টাইটেল দেওয়া হতো। এবং এই টাইটেলগুলো সমাজে তৈরি করতো কি বলো, সোজা কথায় ডিসক্রিমিনেশনস, উঁচু নিচু, ভেদাভেদ, এই বিষয়টা কি করতো, তৈরি করতো। তাহলে এই যে এই ধরনের যে টাইটেল আমরা বংশ পরম্পরায় হোল্ড করছি, যে টাইটেলের কারণে সমাজে আমরা কি দেখতে পাচ্ছি বলো, যে ডিসক্রিমিনেশনস, সেপারেশনস, ওকে, উঁচু নিচু ব্যাপারটা, তাহলে এই টাইটেলগুলো কি করা হচ্ছে, সংবিধান থেকে অ্যাবলিস্ট করা হচ্ছে। তো যারা টাইটেল হোল্ড করতো, ঠিক আছে, যারা টাইটেল হোল্ড করতো, ঠিক আছে, তারা কোনো রকম টাইটেল কি করতে পারবে না, আফটার কমেন্সমেন্ট অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন, তারা কি করতে পারবে না, হোল্ড করতে পারবে না। এরকম নয় যে টাইটেল তো আমাকে ভারতবর্ষের সরকার দেয়নি, আমাকে তো ব্রিটেনের সরকার দিয়েছে, ব্রিটিশ গভর্নমেন্ট দিয়েছে, তো আমি এই টাইটেলটা হোল্ড করতেই পারবো 1950 সালের পর থেকে, সংবিধান কার্যকর হওয়ার পর থেকে, তা কিন্তু নয়। ঠিক আছে? তো যাদের টাইটেল ছিল, যারা টাইটেল হোল্ডার, যারা টাইটেল হোল্ড করতো, তারা কিন্তু কেউই আফটার কমেন্সমেন্ট অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন কি বলো, কোনো টাইটেল তারা কি করতে পারবে না, হোল্ড করতে পারবে না, ইউজ করতে পারবে না। এবং ভারতবর্ষের সরকার ভারতবর্ষের কোনো নাগরিককে কি করবে না, কোনো রকম টাইটেল দিতে পারবে না, এক্সেপ্ট একাডেমিক এবং মিলিটারি ডিস্টিংশনস। ঠিক আছে? তাই টাইটেল মানে যে বিষয়টাকে প্রহিবিট করা হয়েছে, সেই বিষয়টা কি বলো, যেটা আমরা বংশ পরম্পরায় হোল্ড করতাম, উত্তরাধিকার সূত্রে আমরা কি করতাম, হোল্ড করতাম। তো এই বিষয়টাকে কি করা হয়েছে, আর্টিকেল 18 থেকে প্রহিবিট করা হয়েছে। ওকে, এবার বলে রাখি যে আমরা প্রত্যেকে জানি যে ভারত সরকার ভারতবর্ষের নাগরিকদের, ইন্ডিয়ান সিভিলিয়ানদের বেশ কিছু কি দিয়ে থাকে বলো, তোমার অনার দিয়ে থাকে, যেরকম ভারতরত্ন, পদ্মবিভূষণ, পদ্মশ্রী, এই ধরনের কি বলো অ্যাওয়ার্ডস, ঠিক আছে, অনার দিয়ে থাকে। তো এই বিষয়ে সুপ্রিম কোর্টের অবজারভেশনস কি একটুখানি আমরা দেখে নেব। তো দেখো কি বলছে, ইন 1996 দ্য সুপ্রিম কোর্ট আপহেল্ড দ্য কনস্টিটিউশনাল ভ্যালিডিটি অফ দ্য ন্যাশনাল অ্যাওয়ার্ডস ভারত রত্ন, পদ্মা বিভূষণ, পদ্মা ভূষণ, পদ্মশ্রী। তো 1996 সালে সুপ্রিম কোর্ট এই অ্যাওয়ার্ডগুলোকে কি করেছে বলো, মানে ভ্যালিডেট ঘোষণা করেছে, যে মানে এইগুলো অসাংবিধানিক নয়, এইগুলো আর্টিকেল 18 এর এগেনস্টে নয়, সংবিধানের বিরোধী নয়, মৌলিক অধিকারের বিরোধী নয়, রাইট টু ইকুয়ালিটির বিরোধী নয়। ঠিক আছে? তো সুপ্রিম কোর্ট এই অ্যাওয়ার্ডসগুলোকে ঘোষণা করেছে কি বলো, ভ্যালিড। এবং সুপ্রিম কোর্ট কি বলছে দেখো, ইট রুল দ্যাট দিস অ্যাওয়ার্ড ডু নট অ্যামাউন্ট টু titles within the meaning of Article 18 that prohibits only hereditary titles of nobility। তো বলছে এই যে ভারতরত্ন, পদ্মবিভূষণ, পদ্মভূষণ, পদ্মশ্রী, এইগুলো টাইটেল নয়। ঠিক আছে? আর্টিকেল 18 টাইটেল বলতে কি বোঝানো হয়েছে, আর্টিকেল 18 টাইটেল বলতে বোঝানো হয়েছে যেটা আমরা বংশ পরম্পরায় কি করতাম বলো, হোল্ড করতাম, উত্তরাধিকার সূত্রে আমরা হোল্ড করতাম। তো বলছে এই যে ভারতরত্ন, পদ্মবিভূষণ, পদ্মভূষণ, পদ্মশ্রী, এইগুলো টাইটেল নয়, এগুলো আমরা কেউ বংশ পরম্পরায় হোল্ড করতে পারি না। আজকে সচিন তেন্ডুলকার ভারতরত্ন মানে এটা নয় যে অর্জুন তেন্ডুলকার ভারতরত্ন। ঠিক আছে? এখানে ভারত সরকার ভারতীয় নাগরিকদের কি করে থাকে বলো, এই সমস্ত অ্যাওয়ার্ড দিয়ে থাকে, যারা বলতে পারো যে যাদের কি রয়েছে বলো, যে এই রাষ্ট্রের ক্ষেত্রে যাদের কি রয়েছে, কন্ট্রিবিউশন রয়েছে। ঠিক আছে? তো এই যে ভারতরত্ন, পদ্মবিভূষণ, পদ্মশ্রী, এইগুলো টাইটেল নয় অ্যাকর্ডিং টু আর্টিকেল 18। আর্টিকেল 18 টাইটেল বলতে যেটা বোঝানো হয়েছে, আমরা ভারতরত্ন, পদ্মবিভূষণ, পদ্মশ্রীকে আমরা সেই ক্যাটাগরিতে ফেলতে পারি না। ঠিক আছে? আর কি বলছে দেখো, ইট ইজ অলসো রুল দ্যাট দে শুড নট বি ইউজড অ্যান্ড সাফিক্স অর প্রেফিক্স। ওকে, তো হ্যাঁ, ভারতরত্ন, পদ্মবিভূষণ, পদ্মশ্রী, এই উপাধি, এই অ্যাওয়ার্ডসগুলো, এই অনারগুলো যাদেরকে দেওয়া হবে, যে সমস্ত ভারতীয়দেরকে দেওয়া হবে, তারা কিন্তু কেউই এই যে অ্যাওয়ার্ডস বা এই যে অনার, তাদের নামের সাথে কিন্তু ব্যবহার করতে পারবে না অ্যাজ আ সাফিক্স অর প্রেফিক্স। ঠিক আছে? যদি কেউ এই অনার বা এই অ্যাওয়ার্ড তার নামের সাথে যদি ব্যবহার করে, তাহলে সেটা কিন্তু কি বলো, সেটা কিন্তু অপরাধ, এবং সেই ক্ষেত্রে বলা হচ্ছে দে শুড বি
ফরফিট দ্য অ্যাওয়ার্ড, মানে কি সেই ক্ষেত্রে তার অ্যাওয়ার্ডটা কি হতে পারে বলো, তোমার ফরফিট করা হতে পারে, মানে কি তার অ্যাওয়ার্ডটা তোমার কেড়ে নেওয়া হতে পারে। ঠিক আছে, তাহলে বলা হচ্ছে যে এই যে ভারত রত্ন, পদ্মা বিভূষণ, পদ্মশ্রী, এই যে অ্যাওয়ার্ডস গুলো, এই যে ন্যাশনাল অ্যাওয়ার্ডস গুলো, ন্যাশনাল অনার যেগুলোকে আমরা বলছি, এগুলো টাইটেল নয়। আর্টিকেল 18 টাইটেল বলতে যে বিষয়টাকে বোঝানো হয়েছে, আমরা ভারতরত্নকে বলতে পারি না যে টাইটেল আন্ডার আর্টিকেল 18, কারণ টাইটেল যে বিষয়টাকে অ্যাবলিস্ট করার কথা বলা হচ্ছে সেটা কি, যেটা আমরা উত্তরাধিকার সূত্রে বংশ পরম্পরায় আমরা হোল্ড করতাম। তো ভারতরত্ন, পদ্মবিভূষণ, পদ্মভূষণ, পদ্মশ্রী এগুলোকে আমরা বংশ পরম্পরায় হোল্ড করতে পারি না। কিন্তু হ্যাঁ, যাদেরকে দেওয়া হচ্ছে এই অ্যাওয়ার্ডস বা অনার, তারা কিন্তু কেউ তাদের নামের সাথে কি করতে পারবে না, এই অ্যাওয়ার্ডস বা অনার ইউজ করতে পারবে না। যদি সেটা ইউজ করে তো সেটা কিন্তু অপরাধ। ওকে, আর দেখো এখানে আরেকটা ইনফরমেশনস, দ্য ন্যাশনাল অ্যাওয়ার্ডস ওয়ার ইনস্টিটিউট ইন 1954। এই যে ভারত রত্ন, পদ্ম বিভূষণ, এই যে অ্যাওয়ার্ডসগুলো, এইগুলো স্টার্ট হয়েছে দেওয়া 1954 থেকে। দ্য জনতা পার্টি গভর্নমেন্ট হেডেড বাই মোরারজি দেশাই ডিসকন্টিনিউড দেম ইন 1977। ঠিক আছে, তো জনতা পার্টি গভর্নমেন্ট, মোরারজি দেশাই নেতৃত্বে জনতা পার্টি গভর্নমেন্ট ফর্ম হয়েছিল 1977-এ। তো জনতা পার্টি গভর্নমেন্ট কি করেছিল, এসে এই অ্যাওয়ার্ডগুলো দেওয়া বন্ধ করে দিয়েছিল। পরবর্তীতে আবার দেখো বলা হচ্ছে, বাট দে ওয়ার এগেন রিভাইভড ইন 1980 বাই দ্য ইন্দিরা গান্ধী গভর্নমেন্ট। 1980-তে ইন্দিরা গান্ধী সরকারে এসে, ইন্দিরা গান্ধী প্রধানমন্ত্রী হয়ে আবার কি করেছে, এই অ্যাওয়ার্ডগুলোকে, এই অনারগুলোকে দেওয়া চালু করেছে। ঠিক আছে, তো এই ছিল আজকের তোমাদের ক্লাস আর্টিকেল 18-এর ওপর, অ্যাবলিশন অফ টাইটেল। তো তোমাদের সাথে আমি আলোচনা করা সম্পূর্ণ করলাম রাইট টু ইকুয়ালিটি। পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আলোচনা করা শুরু করব রাইট টু ফ্রিডম। আমি একে একে প্রত্যেকটা রাইট ধরে ধরে তোমাদেরকে তোমাদের সাথে আমি আলোচনা করব, যাতে তোমরা খুব সহজে এই রাইটসগুলোকে যাতে বুঝতে পারো। ঠিক আছে, তো পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আলোচনা শুরু করব রাইট টু ফ্রিডম। আর যাওয়ার আগে এটাই বলবো যে আনএকাডেমি জয়েন করো, আনএকাডেমি সাবস্ক্রাইব করো। আনএকাডেমি সাবস্ক্রাইব করে যে কোর্সগুলোর কথা আমি প্রথমেই বলছিলাম, WBCS এর ওপর, PSCSI ফুডের ওপর, সেই কোর্সগুলোতে এনরোল করে তোমাদের এক্সাম প্রিপারেশনসকে আরও ভালো করে তুলো, আরও মজবুত করে তুলো। আর আনএকাডেমি সাবস্ক্রিপশন নেওয়ার অর্থ এটাই যে তুমি তোমার পড়াশোনাটা কি করতে পারবে, তোমার মতো করে পরিচালনা করতে পারবে, যেখানে তুমি তোমার চুজ করবে কোর্স, যেখানে তুমি তোমার চুজ করবে ব্যাচ, এবং অ্যাজ ওয়েল অ্যাজ এডুকেটর, এবং তুমি নিজেকে জাজ করতে পারবে, অ্যানালাইজ করতে পারবে যে তোমার পড়াশোনা ঠিকঠাক হচ্ছে কিনা, কোথায় তোমার দুর্বলতা, কোথায় তোমাকে বেশি জোর দিতে হবে। তো এইগুলো বোঝার মাধ্যম কি, এইগুলো বোঝার মাধ্যম হচ্ছে টেস্ট সিরিজ, প্র্যাকটিস সেট, মক এক্সাম, যেগুলো দেওয়ার মাধ্যমে তুমি নিজেই বুঝতে পারবে যে তুমি কতটা তৈরি হয়েছো, তোমাকে কোথায় আরো জোর দিতে হবে। তাই এই সমস্ত বেনিফিটস বা সার্ভিস তুমি পেয়ে যাবে আনএকাডেমি সাবস্ক্রিপশন নেওয়ার ফলে। ঠিক আছে, এবং আনএকাডেমিতে শুধুমাত্র যদি বলো যে একটা এক্সামের জন্য কি পড়ানো হয়, যদি আমরা বলি যে আমি WBCS এর কথাই বলি, যে WBCS এর জন্য যদি বলো, তোমরা আমাকে প্রশ্ন করো যে স্যার WBCS এর জন্য এখানে কি পড়ানো হয়, তো এটাই বলবো যে WBCS তোমার পাওয়ার জন্য তোমার যে গাইডেন্সের দরকার হয়, তোমাকে যেটা পড়তে হবে, এখানে সবটাই পড়ানো হবে। তুমি যদি বলো স্যার প্রিলিমসের জন্য এখানে কি পড়ানো হয়, ইয়েস। তুমি যদি বলো স্যার এখানে মেন্সের বিষয় পড়ানো হয়, ইয়েস। এবার তুমি বলে স্যার মেন্সের এখানে অপশনাল পড়ানো হয়, ইয়েস। এবার তুমি যদি আমাকে এটা প্রশ্ন করো যে স্যার তাহলে তো বুঝলাম যে এখানে সবটাই পড়ানো হচ্ছে, কিন্তু স্যার এবার একটা প্রশ্নের উত্তর দেন, যদি আমি পরীক্ষায় পাশ করে যাই WBCS, এখানে আমাকে কি মক ইন্টারভিউ, বা আমি ইন্টারভিউ কিভাবে দেব, ইন্টারভিউতে একটা প্রশ্ন এলে সেই প্রশ্নের উত্তর আমি কিভাবে দেব, এরও কি এখানে গাইডেন্স দেওয়ার কোনো ব্যবস্থা আছে? তো এইটুকুনটা বলতে পারি, আনএকাডেমিতে পার্সোনালিটি ডেভেলপমেন্ট ব্যাচও রয়েছে। ঠিক আছে, আর এই পার্সোনালিটি ডেভেলপমেন্ট ব্যাচের উদ্দেশ্যই হচ্ছে একটা স্টুডেন্টকে ইন্টারভিউয়ের জন্য কি করা বলো, প্রিপেয়ার করা। তাই তুমি এই সমস্ত সুযোগ সুবিধা, এই সমস্ত সার্ভিস তুমি পেয়ে যাবে আনএকাডেমির কি বলো একটা সাবস্ক্রিপশন নেওয়ার ফলে। এবং সেই সাবস্ক্রিপশন প্ল্যান কি, 1 month, 3 month, 6 month, 1 year and 2 year। উই রেকমেন্ড আইদার ইউ টেক 1 year or 2 year সাবস্ক্রিপশনস। ঠিক আছে, এবং এই সাবস্ক্রিপশনের ক্ষেত্রে তোমরা 10% ডিসকাউন্ট পেয়ে যাবে। 10% ডিসকাউন্টের জন্য তোমাদের ইউজ করতে হবে রাহুল 101 এই রেফারেল কোড। রাহুল 101 এই রেফারেল কোড যদি ইউজ করো, তা তোমরা সাবস্ক্রিপশনের ক্ষেত্রে কি পেয়ে যাবে, 10% ডিসকাউন্ট। তো সাবস্ক্রাইব আনএকাডেমি, জয়েন আনএকাডেমি অ্যান্ড স্টার্ট ইউর
প্রিপারেশনস রাইট নাও। তো কালকে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে নতুন একটা ক্লাস নিয়ে, নতুন একটা টপিক নিয়ে, ফ্রিডম অফ রিলিজিয়ান। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট। আর যেতে যেতে এটাই বলবো যে WBPSC GS 101 এই ইউটিউব চ্যানেলও তোমরা লাইক করো, সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট। নেক্সট ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে।